দেখো আজকে তাহলে কি লিখে আছে এখানে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড টু ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 1। ঠিক আছে, তাহলে আজকে কী হচ্ছে, আজকে পলিটি ক্লাস। পলিটি ক্লাসে কি সেটা হচ্ছে পলিটি এবং কনস্টিটিউশন কি আমরা দেখবো। যাই হোক, আজকে হচ্ছে কনস্টিটিউশনের ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা কি পড়বো, ব্যাকগ্রাউন্ড। তাহলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। তাহলে ফার্স্ট চ্যাপ্টার কি না, ব্যাকগ্রাউন্ড, পলিটি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে ঐতিহাসিক কি প্রেক্ষাপট আছে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরির ক্ষেত্রে, সেটার কি, সেটা হচ্ছে পার্ট 1। তাহলে দেখো, তাহলে এটা তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাফে যেভাবে রেডি করা আছে তার বাইরেও কিছু গল্প আছে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আরেকটা বোর্ড আছে এইখানে, দেখো যেটা আছে এখানে কি আছে, যে কনস্টিটিউশন ভার্সেস রিলিজিয়াস, অর্থাৎ কি রিলিজিয়াস এবং কনস্টিটিউশন, এইখানে কি দেখতে পাবে, এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে তোমাদের মনে কোশ্চেন আসবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়বো বা ইন্ডিয়ান পলিটিতে কনস্টিটিউশন পড়ছি, সেখানে রিলিজিয়াসের কী প্রভাব বা রিলিজিয়াসের কী গুরুত্ব আছে। তাহলে এখানে কি লিখে আছে, এখানে দেখো যেটা আছে সেটা হচ্ছে, যেখানে পড়েছে বৈদিক, আরটা হচ্ছে কি আফটার বেদিক। অর্থাৎ বৈদিক বা আফটার বেদিক, এর আগের কনসেপ্টটা যদি আমরা দেখি, রিলিজিয়াসেরও আগে, তাহলে আমরা একটা জিনিস পাবো যে যখন কি হলো, এই ব্রহ্মাণ্ডে কি আবিষ্কার হলো, সেটা হচ্ছে আগুনের যখন আবিষ্কার হলো। আগুনের আবিষ্কার করতে গিয়ে একটা ঘটনা বলি, আজকের ক্লাসটা সম্পূর্ণ একটু ঘটনার ভিত্তিতে আমি জাস্ট সিলেবাসটাকে কনসাইজ ব্রিফ আকারে বলবো। এই যে সিলেবাসটা পুরোটা আছে, ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই সিলেবাসটা নিয়ে আজকে পুরোটা হবে। যে সিলেবাসটাকে কীভাবে ছোটো করবো, কী কী পড়বো, সাব সিলেবাসটা কী, সাব টপিক কী, এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হবে। নেক্সট ক্লাস থেকে আমরা দেখবো নোট ডাউন আকারে লিখবো, আজকেও লিখবো, কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। তাহলে কী হয়েছে, যে যখন আগুনের আবিষ্কার হলো, তো আগুনের আবিষ্কার হওয়ার পর একটা ঘটনা ঘটেছিল। কী হয়েছিল, তখন কিন্তু বিভিন্ন বনে বা জঙ্গলে কি আগুন লেগেছিল, মানে দাবানল যেটাকে বলা হয়, দাবানল হওয়ার ফলে পশু পাখি যেগুলো ছিল সেই জঙ্গলের মধ্যে, তারা কিন্তু কী হয়েছিল, পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার ফলে সেই পোড়া মাংস কিন্তু কি সেই মানুষজন খেতে শুরু করে, দিয়ে পোড়া মাংস খাওয়ার পরে তারা একটা স্বাদ উপলব্ধি করে, যেটা খুব ভালো। দিয়ে দেখলো যে কাঁচা মাংস খাওয়ার চাইতে সেটা কি করতে হবে, পোড়া মাংস অনেক টেস্টি ফুড। ঠিক, তাহলে সেইখানে কি হলো, তাহলে শিকার করতে হবে। শিকারের কনসেপ্টটা যদিও আগে আছে, তাহলে এখানে কেন বললাম শিকারেরটা, কারণ এখানে শিকারের পরিমাণটা বাড়বে ধীরে ধীরে দেখছে যে আমরা আগুন জ্বালিয়ে দিচ্ছি বিভিন্ন জঙ্গলে, তারপরেও পাচ্ছে না, মোট কথা শিকারের কনসেপ্টে চলে আসছে। ঠিক আছে, হান্ট করতে শুরু করছে। তাহলে কোনো একটা যদি বাঘ শিকার করো, তাহলে বাঘ শিকার করে যদি একটা ব্যক্তি একা একা যায় বাঘ শিকার করতে, তাহলে তাকে নিশ্চয়ই শিকার করতে পারবে না। তখন কি করলো, একটা গ্রুপ তৈরি করলো, যেটা কি বলছে, ওইখান থেকে আসছে দলগত কনসেপ্ট। মানে কি, মানে একটা দল, একটা গ্রুপ, 10 জনের গ্রুপ, 20 জনের গ্রুপ, 50 জনের গ্রুপ, একটা গ্রুপ তৈরি হলো। সেই গ্রুপে একসাথে গিয়ে যদি একটা বাঘকে অ্যাটাক করে, তাহলে কিন্তু সহজে সেটাকে মারা যাচ্ছে, তাহলে শিকার করতে সুবিধা হচ্ছে। তখন দেখছে যখন দল তৈরি হয়ে গেল, সেই দল তৈরির ক্ষেত্রে যদি এরপরে 20 জনের ক্যাপ্টেন হয়, সবাই নিজের সুপ্রিমেসি যদি দেখাতে চায়, তাহলে কিন্তু সেখানে আর কি শিকার তো হবে না, এবং সেটা কিন্তু অলরেডি ভেঙে যাবে। দিয়ে সেখানে ক্যাপ্টেনশিপ শুরু হলো। ক্যাপ্টেন মানে কি, একজনকে হেড করা হবে, যেটা আমরা দেখি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখতে পাই। সেখানে একজনকে হেড করা হলো পিএম। ঠিক আছে, তার কথা অনুযায়ী, অর্থাৎ সে হচ্ছে ক্যাপ্টেন, তার কথা অনুযায়ী বাকিগুলো চলবে। ঠিক আছে, এই কনসেপ্টটা চলে এলো। সেখান থেকে কী হলো, বিভিন্ন পার্টি চলে এলো, 20 জনের পার্টি, 50 জনের পার্টি, তার উপরে আরও লোক চলে এলো। ওইটা হওয়ার পরে আমরা বৈদিক যুগে দেখছি দেবতাদের প্রভাব। দেবতা কি, বিভিন্ন দেবতা কখনো রাজা হয়ে থাকছে, বিভিন্ন দেবতার আবার ট্রান্সফারও হচ্ছে। আমরা দেখব বৈদিক থেকে ঋগ বৈদিক থেকে যখন লেটার বৈদিকে যাব, তখন দেখব ইন্দ্রের একটা ট্রান্সফরমেশন আসছে। তাহলে এই যে রিলিজিয়ন যে আইকনগুলো ছিল, রিলিজিয়াস যে আইকন, তারা কিন্তু কি হয়েছে, তারা কিন্তু মন্ত্রিত্ব, রাজা, অর্থাৎ কি সুপ্রিমেসির রোল প্লে করছিল। অর্থাৎ আজকের দিনে আমরা যাকে হেড বলছি, তখন কিন্তু সেই হেড ছিল, এবং তারা অর্গানাইজড আকারে, এলাবোরেটিভ ওয়েতে তারা কিন্তু সমস্ত কিছু সমাজটাকে চালাতো। তখনও ছিল সভা সমিতি, আমরা দেখেছি, বা আমরা যখন হিস্ট্রি ক্লাস করবো, এনসিএন হিস্ট্রি, তখন পাবো সভা সমিতি পাবো। সেখানেও আমরা দেখেছি যে কিভাবে একটা জেলাকে,
একটা গ্রামকে, যেখানে কি আসছে, গ্রামও নিয়ে আসছে, একটা গ্রাম, পঞ্চায়েত, জেলা, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু ডিভিশন, মহকুমা, সব কিছুর কনসেপ্ট সেখানে আছে, সব কিছু কনসেপ্ট, দেশ, রাজ্য, সব কিছু। তাহলে সেইখান থেকে কিন্তু ট্রান্সফার হচ্ছে। এরপর আমরা বৈদিক চলে এলাম, লেটার বৈদিকেও সেম ঘটনা ঘটছে। লেটার বৈদিকে কি আসছে, আমরা লেটার বৈদিকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ওই যে সুপ্রিমেসিটা যেটা দেবতাদের হাতে ছিল, দেবতাদের হাতে ছিল। তো দেখো, আমি জমি দখল করলাম, আমার জমি দখল, আমি অত জমিতে কী করবো, স্বাভাবিক জিনিস, সবারই এত টাকা দিয়ে কী করবে মানুষের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাওয়ার। পাওয়ারের পিছনে যখন তুমি যাচ্ছ, পাওয়ার, এই পাওয়ার জিনিসটা বহুত ডেঞ্জারাস জিনিস, বুঝলে? পাওয়ার, পাওয়ার চাই আমার, পাওয়ার, অন্য কিছু নয়। তাহলে সে পাওয়ারের পিছনে যখন মানুষ আসতে লাগলো, তখন কি হলো, বলছে আমার গোটাটাই আমার, কি বলছে, মগধ আমার, পুরো মগধ বলছে আমার। এবার মগধকে নিয়ে হচ্ছে ঝামেলা, তখন চলে আসছে হর্ষঙ্ক ডাইনাস্টি। তাহলে হর্ষঙ্ক ডাইনাস্টি আসছে হিস্ট্রিতে দেখছি, সেম ঘটনা ওইখানে ঘটছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে আজ যেটা দেখতে পাই আজকে, সে আজকের সিনারি কিন্তু সেখানেও আছে। সেখানেও বিভিন্ন রকম তাকে শ্রেণিক কুণিক দেখবে, সেই শ্রেণিক কেন বলা হচ্ছে, কুণিক কেন বলা হচ্ছে, এই সব জিনিসগুলো এখানে আছে হিস্ট্রিতে। তাহলে আফটার অল আমরা বৈদিক এবং আফটার বৈদিক পেরোনোর পরে যে ঘটনাটা পাবো, সেটা হচ্ছে, যেটা পাবো সেটা হচ্ছে মনুস্মৃতি। আশা করি তোমরা সবাই এটা শুনেছ, মনুস্মৃতি। এটা এরপরে বুঝে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাবো মনুস্মৃতি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং মনুস্মৃতি সম্পর্কে আমাদের কোশ্চান এসেছে, মনুস্মৃতি, মনুস্মৃতি। দেখো, এর এক্সাক্ট ডেট বললে, এর এক্সাক্ট ডেট অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কবে পাবলিশড হয়েছে, মনুস্মৃতিটা কবে লিখেছে, সেটা কিন্তু ডাইরেক্টভাবে কোথাও উল্লেখ করা নেই। যতটা আমি জানি বা আমি নেটে ইন্টারনেটে দেখেছি, যে মনুস্মৃতি লেখা হচ্ছে 2nd সেঞ্চুরি BCE, মানে বিফোর ক্রাইস্ট, মানে 2 খ্রিস্টপূর্বাব্দ থেকে মোটামুটি 1 AD পর্যন্ত। এই টাইমের মধ্যে বলছে কি লেখা হয়েছে, মনুস্মৃতি লেখা হয়েছে। তাহলে এই মনুস্মৃতিটা কেন পড়ছি আমরা? দেখো, মনুস্মৃতিটা পড়ার কারণ ডক্টর BR আম্বেদকর, যে ছিল কি তোমার খসড়া কমিটির চেয়ারম্যান ছিল, অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। তাহলে এই BR আম্বেদকর ছিল কনস্টিটিউশনের ম্যান কারিগর, ঠিক আছে? সেই BR আম্বেদকর মনুস্মৃতিকে কিন্তু কি করেছিল, পুড়িয়ে দিয়েছিল। তাহলে মনুস্মৃতির মধ্যে কি এমন ছিল, বা নিশ্চয়ই সে পড়েছে, সে দেখেছে, সেখান থেকে কিছু নিয়েছে, এবং সেখানের মধ্যে কিছু নেগেটিভ দেখতে পেয়েছে, তার জন্য সে করেছিল, জ্বালিয়ে দিয়েছিল। তাহলে মনুস্মৃতি কিন্তু সে পড়েছে, এমন নয় যে সে মনুস্মৃতিকে পড়েনি বা ভালোবাসেনি বা ভালো লাগেনি। মনুস্মৃতি সম্পর্কে তার পুরো কনসেপ্ট ক্লিয়ার দিয়ে তারপর সে কিন্তু জ্বালিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে মনুস্মৃতিটা এই সময় লিখেছিল, এই সময় কি ছিল, এই সময় কিন্তু রিলিজিয়াস ব্যাপারটা বিশাল ছিল। যে দেখলাম রিলিজিয়াস ভার্সেস কনস্টিটিউশন, রিলিজিয়াস ব্যাপারটা বিশাল ছিল। রিলিজিয়াস মানে কি, রিলিজিয়াস মানে সেখানে মনুস্মৃতিতে মানে মনুস্মৃতি জ্বালানোর ক্ষেত্রে BR আম্বেদকর বলছে ডক্টর BR আম্বেদকর বলছেন যে সেখানে লোয়ার কাস্ট বা দলিতদেরকে কিন্তু অপমান করা হয়েছে বা ছোট চোখে দেখানো হয়েছে। সেখানে কি হয়েছে, সেখানে ব্রাহ্মণদেরকে সুপ্রিমেসি দেওয়া হয়েছে, পুরোপুরি সুপ্রিমেসি, এবং লোয়ার কাস্ট যারা আছে তাদেরকে কিন্তু একদম নিচের বলে তাদেরকে অপমান করা হয়েছে। কোথায় সেটা হচ্ছে মনুস্মৃতিতে। সেইটাকে জ্বালিয়ে দিয়েছে কবে, 1927 সালের 21শে ডিসেম্বর, 21 ডিসেম্বর। এই জন্য 21শে ডিসেম্বর, আচ্ছা একটা জিনিস বলে রাখি, এই যে 1927 সালের 21শে ডিসেম্বর কি করেছে, জ্বালিয়ে দিয়েছে। ডেটটা মনে রাখবে। তাহলে কোশ্চেন এসেছে একবার, যে মনুস্মৃতি যখন ডক্টর BR আম্বেদকর জ্বালিয়েছিলেন, সেই সময় মানে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে জ্বালিয়েছিল? সেই সময় একটা সত্যাগ্রহ চলছিল। কোশ্চেন আসছে, এই সত্যাগ্রহটা কার? মহৎ সত্যাগ্রহ। মাথায় রাখো, মহৎ সত্যাগ্রহটা কে করেছিল? ডক্টর BR আম্বেদকর। মহৎ সত্যাগ্রহ লিখে রাখো, মহৎ সত্যাগ্রহ। তাহলে এই মহৎ সত্যাগ্রহ যখন চলে, এই মহৎ সত্যাগ্রহ চলার সময় 1927 সালের 21শে ডিসেম্বর কি করেছে, সেটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে। কোনটাকে? মনুস্মৃতি পড়ে। কোনো কোনো জায়গায় 25শে ডিসেম্বরও ডেটটা পাবে, ঠিক আছে? তাহলে 21শে ডিসেম্বর জ্বালিয়ে দেয় কে?
ডক্টর বি আর আম্বেদকর মহৎ সত্যাগ্রহ। মনুস্মৃতি কে লিখেছিলেন? একজন মনু, একজন কি বলবো খুব এডুকেটেড ছিল, ঠিক আছে, দার্শনিক ছিলেন, তিনি লিখেছিলেন মনুস্মৃতি, বিশাল বড় পণ্ডিত ছিল আর কি। তো সেই মনুস্মৃতি লিখেছিলেন মনু, আর এটাকে জ্বালিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর 1927 সালের 21শে ডিসেম্বর। এই 21শে ডিসেম্বরটাকে বলা হয় মনুস্মৃতি দহন দিবস। এই 21শে ডিসেম্বর ডেটটাকে বলা হয় মনুস্মৃতি দহন দিবস। তাহলে 21শে ডিসেম্বরটাকে, তাহলে মনুস্মৃতি সে কি করলো? সে কিন্তু জ্বালিয়ে দিল, ঠিক। এই মনুস্মৃতি থেকে একটা কোয়েশ্চেন বারবার আসে যে এই মনুস্মৃতিটাকে ইংরেজিতে পরবর্তীকালে ট্রান্সফার করা হয়, তাহলে ইংরেজিতে ট্রান্সলেটেড করেন কে এবং কত সালে করা হয়, এটা কিন্তু ছোট বড় বিভিন্ন রকম একজন আছে। তাহলে এই মনুস্মৃতিকে ট্রান্সলেটেড ইন্টু ইংলিশে ট্রান্সলেশন কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। কমেন্ট সেকশনে দাও যে কত সালে করেছিলেন, কত সালে তিনি করেছেন এই ট্রান্সলেশনটা করেছেন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, মানে কমেন্টে মেরে দিয়েছো। সালটা হচ্ছে 1776 সাল। ওকে, চলো তাহলে মনুস্মৃতি সম্পর্কে বেসিক। তাহলে মনুস্মৃতি একটা ব্যাকগ্রাউন্ডের চ্যাপ্টারে কেন পড়লাম? কারণ এই কনস্টিটিউশন বানাতে গিয়ে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা প্রচণ্ড। তাহলে তার ভূমিকা যেহেতু আছে, তিনি যেহেতু জ্বালিয়েছিলেন, সেখানে অনেক কিছু কারণ আছে। সেটা ক্রিটিসিজমদের মতে বিভিন্ন কিছু, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমিও জানি না, বা সেরকমভাবে সোর্স আমি পাইনি। তো যেটা বলা হয় যে নাকি সেখানে কিছু জিনিস ছিল লেখা, যে জিনিসগুলো ভারতীয় কনস্টিটিউশন তৈরি হওয়ার মেকিং হওয়ার পরেও কিন্তু সেখানে অরিজিনাল কনস্টিটিউশনে ব্যাঘাত ঘটাতে পারে। সেই জন্য সেই জিনিসগুলোকে সে সাপোর্ট করেননি। যাই হোক, সেটা আমাদের ব্যাপারটা নয়। ব্যাপারটা আমরা কি আসবো, আমরা এরপরে জায়গায় ঢুকবো। আমরা চ্যাপ্টারটা দেখো, এখানে কি করেছি, এখানে গ্রাফ ওয়াইজ লিখেছি, ভালো করে দেখো কি করেছি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড টু ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 1, এইখানে কি আছে 1600 থেকে 1773 এই জায়গাটা। তাহলে এইখানে কি করা আছে বোর্ডের মধ্যে? এইখানে কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটাকে 3টে ভাগে ভাগ করা আছে। অর্থাৎ আমরা যদি কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটা বুঝতে যাই, তাহলে আমাকে এই পার্টে পড়তে হবে, এবং কোন পার্টে কি অংশ পড়তে হবে সেটাও ওখানে উল্লেখ করা আছে। কোন পার্টে কি অংশ পড়তে হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো এখানে লিখে আছে। এই জায়গাটা তোমরা যদি স্ক্রিনশট করে এগুলা খাতাতে জাস্ট পয়েন্ট ডাউন করে সেটা সম্পর্কে লিখে নাও না, তোমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমারও ওইভাবে নোট করা আছে, বা আমিও ওইভাবেই পড়ি। তাহলে কি হলো, 1600 থেকে 1773 মধ্যে কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ডে কি ঘটনা ঘটছে, 1773 থেকে 1858 কি ঘটনা ঘটছে, আর 58 থেকে 1947 কি ঘটনা ঘটছে, ব্যাস। ঠিক, খুব সুন্দরভাবে জিনিসগুলোকে কিন্তু লিখে আছে। দেখো তাহলে একের পর এক আমরা দেখব। সবাই জানো যে ব্রিটিশরা কি আসছে, যে ট্রেডার্স হিসেবে আসছে। ব্রিটিশরা কি হিসেবে আসছে, এখানে ইআইসি মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিজ কোম্পানি। তাহলে ইআইসি মানে হচ্ছে ইস্ট ইন্ডিজ কোম্পানি অ্যাজ ট্রেডার্স, মানে কি ট্রেডার্স হিসেবে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা কিন্তু এসেছিল আর কি। ব্যবসা বাণিজ্য করার জন্য তারা আসছে। 1600 দেখবে, আমি হিস্ট্রিতে একটা ক্লাস করিয়েছি, ফার্স্ট ক্লাস, যেখানে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, সেখানে কিন্তু পর্তুগিজ একটা শুরু করেছি। পর্তুগিজ কমপ্লিট হয়ে গেছে, এরপরে ডাচ হবে, তারপরে হবে ব্রিটিশ। তখন এই জিনিসটা আরও ভালোভাবে বলবো যে ট্রেডার্স হিসেবে এসেছিল কী সব কী না দেখো। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ট্রেডার্স হিসেবে কতই 1600 থেকে 1773কে কেন রেখেছি, এখানে একটা ভালো রকম গল্প আছে যে কেন রেখেছি, যার পয়েন্ট এটা। তাহলে 1600 এলো, এসে পুরো ট্রেডার্স হিসেবে তারা স্থায়ী হলো 1773 পর্যন্ত। এখানে কি আসছে, এখানে 1773 থেকে 1858, এখানে কি আসছে কোম্পানি রুল। এগুলো নিয়ে বলবো, চাপ নেই। কোম্পানি রুল অর্থাৎ কি, কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুলটা সেখানে কি হচ্ছে না হচ্ছে, কি ঘটনা থাকছে, কোম্পানিরা রুল কিভাবে করছে, বা তাদের কি ঘটনা ঘটছে। তারপরে কি আসছে
1773 রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা একে একে এইগুলো বললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, চলো 1858 থেকে 1947, এটা কি বলছি, এটা বলছি ক্রাউন রুল। তাহলে প্রথমেরটা হচ্ছে টেরার্স হিসেবে আসছে, তারপর কোম্পানি রুল, তারপরে হচ্ছে ক্রাউন রুল। ক্রাউন মানে মুকুট আর কি, ঠিক আছে, মানে রানী যেখানে ডাইরেক্ট 1858 সালে 2রা নভেম্বর আমরা দেখবো কি মহারানীর ঘোষণাপত্র হয়ে যাচ্ছে, ডিক্লারেশন অফ মহারানী। মহারানীর ঘোষণাপত্রের পর থেকে 1947 পর্যন্ত ক্রাউন রুল। তারপর কি আসছে এখানে, পারমিশন টু ট্রেড, পারমিশন পাচ্ছে ট্রেড করার জন্য, ব্যবসা করার জন্য। এরপর আসছে 1717 সালে ফারুকসিয়ারের ফরমান, মানে মেঘনা কাটা বলতে পারো, মেঘনা কাটা অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেঘনা কাটা বলা হয় এটাকে। ফারুকসিয়ারের যে ফরমান ছিল, ফারুকসিয়ারের, এখানে ফারুক শুধু লেখা আছে জায়গা শর্টের জন্য, ফারুকসিয়ার্স ফরমান 1717 সাল। ফরমানটা খুব সুন্দরভাবে আমাদেরকে পড়তে হবে। আমরা আজকে তো হালকা হালকা করে সবগুলো বলবো, পরের দিন ভালো করে লিখে লিখে বুঝবো ব্যাপারটাকে। তারপরে কি আছে, ব্যাটেল অফ পলাশি, মানে পলাশির যুদ্ধ 1757। 1765 সালে কি আসছে, দেওয়ানি, ঠিক আছে। 1773 থেকে 58, এখানে কি কি আছে, কোম্পানি রুল বলছি আমি। রেগুলেটিং অ্যাক্ট আসছে 1773 সালে, বেশ ইম্পর্টেন্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কি হচ্ছে 1784। তারপরে এইগুলো আসছে চার্টার অ্যাক্ট কয়েকটা, 1793, 1813, 1833, 1853, মানে কি এইগুলো থেকে কিছু কিছু পয়েন্ট আমরা লিখবো, 3টে 4টা 5টা 6টা 7টা 8টা করে করে আমরা পয়েন্ট লিখবো ভালো করে, ঠিক আছে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট এগুলো সবগুলো সম্পর্কে কিছু কিছু পয়েন্ট লিখবো, যেগুলো কোশ্চেনে মানে কি বলবো, ইন্ডিয়ান পলিটি অর্থাৎ কনস্টিটিউশনের ক্ষেত্রে কথা বলতো, পলিটিক নয় কিন্তু, কনস্টিটিউশন আমরা পড়ি, ঠিক আছে। তাহলে কি হলো 1858 থেকে 1947, সেটা কি ক্রাউন রুল। সেখানে কি দেখবো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1858, ঠিক আছে, মহাবিদ্রোহের পরে যেটা হচ্ছে আর কি। তারপরে কাউন্সিল অ্যাক্ট শুরু হয়ে যাচ্ছে 61-তে। কটা কাউন্সিল অ্যাক্ট আসছে, 61-তে আসছে, 92 আসছে, 1909 আসছে। তাহলে এই তিনটা সম্পর্কে আমরা বর্ণনা করব। তারপর কি আছে, অগাস্ট অফার 1940, 1940 সালে অগাস্ট অফার ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে সেই জিনিসটা আমরা দেখব। তারপর আসছে ক্রিপস মিশন ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে বা ক্যাবিনেট মিশনের ক্ষেত্রে কতটা গুরুত্ব, 1942। এগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন, ক্রিপস মিশন কত সাল, 1942। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। মাউন্ট ব্যাটেন, এটা এমটি মানে মাউন্ট মানে পর্বত নয়, মাউন্ট ব্যাটেন প্ল্যান কবে আসছে, এটা 3 জুন 1947, 3 জুন, ঠিক আছে। সেখানে কি হচ্ছে, মাউন্ট ব্যাটেন প্ল্যান। তারপর আসছে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, বুঝতে পারছো। তাহলে এগুলো কি হলো, এগুলো হয়ে গেল আমাদের সিলেবাসটা। তাহলে অর্থাৎ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেইখানে কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড পড়তে গেলে আমাদের কোন কোন জায়গাগুলোর উপর জোর দিতে হবে বা সিলেবাসটা কী। তাহলে চলো আমরা এরপরে মেন জায়গাগুলো, অর্থাৎ এইগুলোর মধ্যে এইগুলোর ভূমিকা আছে, কিন্তু সবার বা সব পয়েন্টের সমানভাবে ভূমিকা নেই। মেন কিছু কিছু যেগুলোর ভূমিকা প্রচণ্ড আছে সেগুলোকে আমরা এলাবোরেটিভ আকারে আমরা ভালো করে পড়ি চলো, ঠিক। সবাই আশা করি এই জিনিসটা লেখা হয়ে গেছে। আচ্ছা প্রথমে পয়েন্ট ধরে ধরে বলি, এইখানে কি আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে, ট্রেডার হিসেবে আসছে। তারা বলছে ব্যবসা করব। তাহলে তাদের ব্যবসাটা আমাদের কনস্টিটিউশনে কতটা কাজ, সেই জায়গাটা আমাদেরকে পড়তে হবে। আলটিমেটলি কনস্টিটিউশনের থ্রুতে যদি ধরা হয় যে ব্যবসা করব বলে এসে পরে তারা ব্যবসা করবো বলে এটা সেটা করার পরে আলটিমেটলি তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতাতে মানে স্থানান্তরিত হয়ে যায়। তারপরে নিজেদের মতো করে রুল চালু করে, ঠিক, যেটা কি হয়, যেটা কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ সরকার লক্ষ্য করে। তো এইখানে প্রথম কে এসেছিল, প্রথম আমরা দেখব যে তোমার তখন ছিল জাহাঙ্গীর, ঠিক আছে। জাহাঙ্গীরের সময় এসেছিল একটা লোক, যেটা হচ্ছে ক্যাপ্টেন হকিন্স আসছে, তার দ্বারা শুরু হচ্ছে, তার প্রচেষ্টা সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে কি, তাদের ট্রেডার হিসেবে উন্নয়ন, মানে তারা ট্রেডার হিসেবে স্বীকৃতি পাচ্ছে ধীরে ধীরে। টমাস রো আসছে, তারপরে সুরাটে বানাচ্ছে, বিভিন্ন জায়গায় বানাচ্ছে আর কি, বেঙ্গল সুরাট সব কিছু আমরা দেখতে পাবো। তারপর ঠিক সেখান থেকে কোথায় চলে যাবে, সেইখানে চলে যাবে 1717 বা পারমিশন টু ট্রেড, পারমিশন করতে পারছে 15 বছরের জন্য, কিন্তু পারমিশন এটা আছে, কোশ্চেন আছে, এটা বলা হয়নি। এই যে এখানে পারমিশন আছে না, এই পারমিশন এখানে 1600 সালে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে, ব্রিটিশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে,
ট্রেড করব বলে পারমিশন নাই। কত সালে? 1600 সালে। কোশ্চেন আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের কাছ থেকে কত বছরের জন্য ব্যবসা করার জন্য ভারতে এসেছিল? তারা 15 বছরের জন্য। লিখে রাখবে 15 ইয়ার্স। যেগুলো কোশ্চেন আছে সেগুলো লিখে রাখবে 15 বছর। ঠিক আছে, তাহলে 15 বছরের জন্য তারা ব্যবসা করার তারা পারমিশন পায় আর কি। তারপরে এখানে এসে পারমিশন নিচ্ছে কোথায়? সেটা হচ্ছে ভারতবর্ষে। চলো, ফ্যাক্টরি বানানোর পারমিশন দেখছে। পারমিশন হয়ে গেল 1717। ফারুকসিয়ার ফরমান। ফারুকসিয়ার ফরমান বলতে গেলে ফারুকসিয়ার ফরমান একটা ফরমান ছিল যেখানে সিগনেচার করেছিল বা ফরমানটা জারি করেছিল ফারুকসিয়ার। ফারুকসিয়ার অ্যাকচুয়ালি বাধ্য হয়েছিল এটা সিগনেচার করতে। সে জানতো যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু তার একটা শারীরিক একটা রোগ ছিল, যে শারীরিক রোগটা একটু তার মানে পার্সোনাল ইয়ে ছিল আর কি। হ্যাঁ, তার একটা রোগ ছিল, যে রোগটা কি করেছিল, যে রোগটার জন্য একটা ডাক্তার পাচ্ছিল না কোথাও। তো ব্রিটিশদের একটা ডাক্তার ছিল, সে কিন্তু রোগটার ওষুধ জানতো। দিয়ে ফারুকসিয়ার তার কাছে যাওয়ার পরে সে বলে দিচ্ছে, বলছে দেখো আমি কিন্তু তোমার রোগটার জন্য ওষুধ দিতে পারি, ঠিক আছে, কিন্তু তোমাকে একটা ফরমানে জারি করতে হবে, ফরমান দেবো, সেখানে সিগনেচার করতে হবে। তখন ফরমানের ক্রাইটেরিয়া বলে দিল এইসব ব্যাপার, তখন কিন্তু সেখানে সিগনেচার করলো। আলটিমেটলি ফারুকসিয়ার ফরমানের দ্বারা ব্রিটিশদের ক্ষমতা কিন্তু বেড়ে গেল। মানে সরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কি, ব্রিটিশ আসছে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু ক্ষমতাটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এরপর ফারুকসিয়ার ফরমান, ফারুকসিয়ার কে ছিল, কী ছিল না ছিল, এগুলো আমরা ইতিহাসের পার্ট, ঠিক আছে। এটা যখন আমরা লেটার মুঘল পড়বো তখন ওটা পাবো। আমি ডাইরেক্ট আমার টার্গেট কোথায়, টার্গেট আমার রেগুলেটিং অ্যাক্ট। আমাকে কোনো হোক করে তাড়াতাড়ি রেগুলেটিং অ্যাক্টে আসতে হবে, তাছাড়া কনস্টিটিউশনটা আমরা ঠিকঠাকভাবে এগোতে পারবো না। কিন্তু এই ঘটনাগুলো না জানলে তো একটু অসুবিধা হবে, তাই এগুলো হালকা হালকা করে বলছি। ফারুকসিয়ার ফরমান হয়ে গেল 1717। এই 1757 এই জায়গায় একটা ভালো রকম ঘটনা ঘটে গেছে, যেটা কনস্টিটিউশনের সাথে ডাইরেক্ট জড়িত। 1757 সালে পলাশির যুদ্ধ ইতিহাসে যেভাবে পড়ি, ইতিহাসে তো বিশাল বড় ঘটনা, কিন্তু ইতিহাসে আমরা কনস্টিটিউশনের থ্রুতে পড়বো, ব্যাটেল অফ পলাশি, সেইখান থেকে আসবে। এই জায়গাটা সবাই স্ক্রিনশট করে রাখো বা খাতায় লিখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখন মুছে দিচ্ছি। হ্যাঁ, চলো। তাহলে আমরা কিন্তু এতক্ষণ একটু স্পিডে পড়ার পরে বা থরলি আসার পরে আমরা এখানে একটু থেমেছি। কোথায় থেমেছি? 1757। খুব ভালো কথা। 1757 সাল। এখানে কি হয়েছিল? এখানে হয়েছিল ব্যাটেল অফ পলাশি। পলাশি স্পেলিংটা যাই হোক, ব্যাটেল অফ পলাশি। তাহলে এই ব্যাটেল অফ পলাশি জায়গাটা, পলাশি জায়গাটা এক্সাক্ট পলাশি জায়গাটা কোথায় অবস্থিত, এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। এই পলাশি জায়গাটা কোথায় অবস্থিত সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এটা কোথায় অবস্থিত, এটা পরীক্ষায় পড়েছে আগে, ঠিক আছে। ওকে, চলো তাহলে ব্যাটেল অফ পলাশি। তাহলে 1757 সাল ব্যাটেল অফ পলাশি। তাহলে এখানে কি এমন ঘটেছিল যার জন্য কনস্টিটিউশনের ক্ষেত্রে একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ হয়ে গেল? এখানে যেটা ঘটেছিল সেটা মারাত্মক ঘটনা। দেখো, এটা আমি ইন্ডিয়ার ম্যাপ আঁকছি, বুঝতে সুবিধা হবে। ধরে নাও ইন্ডিয়ার ম্যাপ মোটামুটি আর কি, ঠিক আছে। ম্যাপ তো ভালো হয়নি, বোঝার চেষ্টা করবে। গল্প হচ্ছে এরকম, ধরে নাও। তাহলে এখানে যদি দেখি, তাহলে এই জায়গায় পড়বে মাদ্রাজ, আর এই জায়গায় হচ্ছে বেঙ্গল। তাহলে এটা বেঙ্গলের ঘটনা। তাহলে বেঙ্গলে হচ্ছে পলাশি, ঠিক আছে। তাহলে ব্যাটেল অফ পলাশি যখন হচ্ছে, তখন এদিকে কে থাকছে? এদিকে থাকছে সিরাজউদ্দৌলা থাকছে। সিরাজউদ্দৌলা কি করছে? ডাইরেক্ট কনস্টিটিউশনে ঢুকছে। দেখো, সিরাজউদ্দৌলা কিন্তু ব্রিটিশদের উপর খেপে গেছিল, পুরোপুরি খেপে গেছিল। কেন? কারণ ডেটটা পসিবলি ছিল 20 ফেব্রুয়ারি 56 সালের, ঠিক আছে। সেই সময়টাই 1756 সালের সময় সে কিন্তু রাজা হয়। কে? সিরাজউদ্দৌলা যখন রাজা হয়, তাহলে রাজা হবে নিশ্চয়ই, সেখানে একটা সম্বর্ধনা সভা হবে, তাকে ফুল দেবে বিভিন্ন রকমভাবে, তাকে কি করবে, ফুল উৎসব মানে বিভিন্ন রকমভাবে আর কি সেলিব্রেশন হবে একটা, যেখানে ব্রিটিশ সরকার আর তাকে করবে, সম্মান জানাবে। সেই যে আড়ম্বরপূর্ণ যে সভা,
সেই যে আড়ম্বরপূর্ণ যে একটা সেলিব্রেশন, সেইখানে কিন্তু ব্রিটিশ সরকার যে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমন্ত্রণ করা সত্ত্বেও তারা কিন্তু কি হয়েছে, তারা কিন্তু আসেনি। কোথায় আসেনি? সিরাজউদ্দৌলার যে সিরাজউদ্দৌলার যে সভা, সেই মানে সেলিব্রেশন, ওটাকে করোনেশন বলা হয়, করোনেশন, এক কথায় বললাম করোনেশন। সেই করোনেশন প্রোগ্রামে কিন্তু ব্রিটিশরা আসেনি। সেইখানে সিরাজউদ্দৌলার খারাপ লেগেছে, অপমান হয়ে গেছে। তখন সেইখানে পরপর 2-4টা ঘটনা ঘটে গেছে, যেটা আমরা পড়ি বারবার। আলিপুরের ঘটনা আছে, ঠিক আছে, অন্ধকূপ হত্যাকাণ্ড আছে। তাহলে এই যে অন্ধকূপ হত্যাকাণ্ড, আলিপুরের ঘটনা, ঠিক আছে, তাহলে এখানে বিভিন্ন রকম আগুন জ্বালিয়ে দেয়, বিভিন্ন রকম হত্যা করা হয়। দেখছে যে এরপরে কি কি হয়েছে না হয়েছে ইতিহাসে পড়বো না, তো বলবে যে কই এত কিছু হয়েছে, কিছুই তো জানলাম না। গল্প হচ্ছে ওটা ইতিহাসের, আমাকে তাড়াতাড়ি আসতে হবে কোথায়, আমাকে আসতে হবে 73-এ। তাহলে সেইখানে সিরাজউদ্দৌলাকে দেখছে আটকাতে গেলে সমস্যা আছে। তখন এইখানে আছে মাদ্রাজ, এখানের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা মিলিটারি পাওয়ার কিন্তু তাকে আটকাতে পারছে না। তখন বলছে এখানে একটা লোক ছিল যার নাম ছিল ক্লাইভ, লর্ড ক্লাইভ। তাকে বলছে তুমি আসো, তুমি এসে কিছু একটা ব্যবস্থা করো। সে এসে, লর্ড ক্লাইভ এসে পরে সিরাজউদ্দৌলার সাথে কিন্তু কি একটা তাদের বচসা শুরু হচ্ছে, এবং সেখানে একটা বড় রকম ষড়যন্ত্র তৈরি হচ্ছে। সেই ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে সিরাজউদ্দৌলা। এরপর ওর ফরে থাকছে কিছুজন, ওর এগেনস্টে কিছুজন থাকছে, ঠিক আছে। তাহলে তাকে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে কিন্তু সেখানে ডিফিট করে দেয়। সিরাজউদ্দৌলা সেখান থেকে হেরে যায়, ঠিক কথা। তাহলে সিরাজউদ্দৌলা আলটিমেটলি হারার পরে কি হলো, ব্রিটিশ সরকারের দুটো ঘটনা ঘটলো। এক হচ্ছে তাদের পাওয়ার বাড়লো, 1 নম্বর হচ্ছে পাওয়ার বাড়লো। 2 নম্বর হচ্ছে পাওয়ার বাড়লো মানে টেরিটরি কিছুটা তো হলো, দখল করলো, বা একে তো আলটিমেটলি নিচে নামাতে পারলো। তাহলে পাওয়ার বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস হয়ে গেল, এখানে ক্লাইভের পাওয়ার, ক্লাইভের কতটা শক্তি, সেই জিনিসটা কিন্তু ক্লাইভ দেখিয়ে দিল যে আমার বহু পাওয়ার আছে, ঠিক আছে, আমার বহু পাওয়ার আছে। তখন বলছে বুঝি ঠিক আছে, তুই আমাদের ব্রিটিশ সরকারের জন্য বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত কিছু যখন করে দিলিস, তোকে একটা কি করব, একটা পদ দিয়ে দেবো। তখন ক্লাইভ কি করে দিল, গভর্নর অফ বেঙ্গল। গভর্নর। তাহলে হু ইজ দ্য ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল? কি হবে, লর্ড ক্লাইভ। কেন? কারণ ওইখানে ওইরকম একটা টান পড়ান সিচুয়েশনের মধ্যে ক্লাইভ যেভাবে উদ্ধার করলো, একটা ষড়যন্ত্র করুক আর জয় করুক, আলটিমেটলি জয় যার, ঠিক আছে, অল সয়েল দ্যাট এন্ড সয়েল, ঠিক আছে। তাহলে কি হলো, ক্লাইভে কিন্তু আলটিমেটলি কি করলো, এটা উদ্ধার করার জন্য, এইভাবে একটা ডিফিট করে দেওয়ার জন্য তাকে একটা পদ দিয়ে দিল, গভর্নর অফ বেঙ্গল। কোয়েশ্চেন আছে, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কি ছিল? লর্ড ক্লাইভ। তাহলে এই যে গভর্নর অফ বেঙ্গল, এই যে একটা নতুন পদ ক্রিয়েট হয়ে গেল কনস্টিটিউশনের প্রেক্ষাপটের পরে শুরু হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট গভর্নর হয়ে গেল ক্লাইভ, এটা ভালো করে খাতায় লিখে নাও। ক্লাইভ তো হয়ে গেল গভর্নর, এখানেই তো আর শান্তি নেই, এরপরেই তো শুরু হবে আসল গল্পটা। 1757 সালের এই ঘটনা, এটা হচ্ছে 1757 সালের ঘটনা। এরপরে কি আসছে, এরপরে সালটা হচ্ছে 1764 সাল। 1764 সাল, ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সার। দেখবে জীবন মুখোপাধ্যায়ের একটা লাইন আছে যে পলাশির দ্বারা ব্রিটিশ ব্রিটিশ সরকারের কি একটা মানে শুরু হয়, আর এখানে আর কি প্র্যাকটিক্যাল হয় ব্যাপারটা। 2020 সালে কি 19 সালে WBCS প্রিলিতে হয়েছিল যে কোন যুদ্ধের দ্বারা ব্রিটিশরা তাদের স্থপতিটাকে একদম পাকা করে নেয় আর কি গল্পটা। তখন পলাশিও ছিল অপশান, বক্সারও ছিল অপশান, অ্যান্সার হবে বক্সার। তো দেখে নেবে 20 কি 19 দুটো সালের মধ্যে একটা প্রিলিমস এসেছিল WBCS কোশ্চেন। তাহলে 1764 সালে বক্সারের যুদ্ধে কিন্তু তাদের ব্যাপারটা একটা পার্মানেন্ট হয়ে যায়, ঠিক আছে, পার্মানেন্ট। এইখানে কিন্তু সেটা কি ভিত্তিটা পুরোপুরিভাবে কি স্থায়ী হয়ে যায়, ব্রিটিশ সরকারকে আর কিন্তু ওকে সেখান থেকে সরানোটা কঠিন ব্যাপার হয়ে গেল। তাহলে স্বাভাবিক জিনিস, আমি ক্ষমতায় এলাম, পুরুলিয়ার ক্ষমতায় এলাম, পুরুলিয়াটা আমার, ঠিক আছে। তাহলে পুরুলিয়ার যদি আমার থাকে, তাহলে আমি কি করবো, আমার মতো করে আমি নিয়ম চালাবো, আমার মতো করে আমি নিয়ম চালাবো। রানী ওদিকে বসে আছে, তাহলে রানী ওদিকে বসে থাক, আমাকে তো রানীর, আমি তো একটা কোম্পানি নিয়ে এসেছি, আমি তো এখানে ব্যবসা করছি, তাহলে আমি আমার মতো করে কি রুলস রেগুলেশন চালাবো। কোথায় চালাবো, বিভিন্ন থানা, বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম হবে, ঠিক আছে। এরপরে ধরো আমি ধরো রামবাবুকে রাখলাম একটা জায়গার হেড,
যে বললাম তুই হেড হয়ে যা, মানবাজার হেড হয়ে যায়, ও কী করবে, ও আবার মানবাজার কোনো একটা জায়গায় গোপালনগর, সেখানে একজনকে হেড রাখবে। তাহলে এই যে হেডের উপর হেড, হেডের উপর হেড, বিভিন্ন জন রাখবে, ঠিক আছে। তাহলে এই রেখে পর কী হবে, আমি বলে দিয়েছি রামবাবুকে যে তোকে মাসে 10 টাকা লাগবে ট্যাক্স, ট্যাক্স 10 টাকা লাগবে। এ বলছে ঠিক আছে 10 টাকা করে দেবো। এ কী করছে, একে আমি 10 টাকার ট্যাক্স কালেকশন করার জন্য একে আমি বেতন দিচ্ছি, সে কী করছে 15 টাকা ট্যাক্স নিয়ে নিচ্ছে। 15 ট্যাক্স নেওয়ার ফলে কী হচ্ছে, তার 5 টাকা লাভ হচ্ছে, প্লাস বেতনটাও লাভ হচ্ছে। রামবাবু যাকে রেখেছে গোপালনগরে, সে ধরো শ্যামবাবুকে বলেছে যে এত টাকা লাগবে তোকে ট্যাক্স, সে কী করে স্যার তার চাইতে বেশি নিয়ে নিচ্ছে, প্লাস বেতনটা তো পাচ্ছি আবার বেশি। তাহলে আলটিমেটলি যখন আমরা দেখছি যে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে ব্যাপারটা, তখন কিন্তু ট্যাক্সটা হিউজ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। যেটা কোথায় ঘটছে, চলো এটাকে আমরা ভালো করে দেখি। যেটা কীভাবে আসছে, যেটা আসছে এখানে আসছে ডুয়াল গভর্নমেন্ট, যেটাকে বলে দ্বৈত শাসন। এই ব্যাটেল অফ বক্সার থেকে আসছে ডুয়াল গভর্নমেন্ট, ভালো করে লিখো। আচ্ছা এটা মুছে দিলেও কোনো অসুবিধা নেই আর। ব্যাটেল অফ বক্সার তো লিখেছো, তাহলে ব্যাটেল অফ বক্সার যদি লিখেছো তাহলে আমরা চলে আসবো ডুয়াল গভর্নমেন্ট। ডুয়াল গভর্নমেন্ট 1765 থেকে 1772, দ্বৈত শাসন, দ্বৈত শাসন যেটা বলে। তাহলে এটা ডুয়াল গভর্নমেন্ট, ডুয়াল মানে কি দুই, ডুয়াল মানে দুই, দুটা গভর্নমেন্ট, মানে কি দুরকমভাবে গভর্নমেন্ট চলবে। সেই ডুয়াল গভর্নমেন্টে দুটো জিনিস থাকছে, কি কি, একটা জিনিস থাকছে দেওয়ানি, আরেকটা জিনিস থাকছে কি সুবেদার। সুবেদার, তাহলে সুবেদারের হাতে কি কি থাকছে, সুবেদার আমরা তো দেওয়ানিটা তো পড়বো, খুব ভালো করে পড়বো, তাহলে সুবেদারটা একটু জানি। এইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা থাকছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা থাকছে, সাথে সাথে মিলিটারি পাওয়ারটা এখানে থাকছে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ থাকছে, মিলিটারি থাকছে, এগুলো লিখে রাখতে পারো। এগুলো আমি ইতিহাসের সময় আরো ভালো করে বলবো একবার করে। অ্যাডমিনিস্ট্রেটিভ, মিলিটারি, ইটিসি লিখে দাও। এইখানে যেটা থাকছে, এইখানে হচ্ছে মেন জিনিস, সেটা কি রেভিনিউ। রেভিনিউ টাকা পয়সার দিকটা কিন্তু দেওয়ানির হাতে থাকছে, তাহলে দেওয়ানির হাতে থাকছে, তাহলে কি হলো, দেওয়ানির হাতে থেকে গেল। তাহলে দেওয়ানির হাতে টাকা পয়সার ব্যাপারটা থাকলো, তাহলে দেওয়ানি কি করবে, রেভিনিউ ব্যাপারটা দেখাশোনা করবে। তাহলে এই দেওয়ানিটা লাভ করেছিল কোথায়, কোশ্চেন আছে শাহ আলম টু, শাহ আলম দ্বিতীয়, শাহ আলম দ্বিতীয়র কাছ থেকে দেওয়ানিটা লাভ হচ্ছে। দেওয়ানিটা আমরা শাহ আলমে চলে গেলে তো ইতিহাস চলে যাবো, আমরা একটু বাউন্ডেশন ক্রিয়েট করতে হবে। তাহলে এই দেওয়ানিটা আমাদের পলিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দেওয়ানিকে কি করছে, দেওয়ানিকে দুটো ভাগে ভাগ করছে, মানে কি নতুন একটা পদ ক্রিয়েট করছে, নতুন একটা পদ ক্রিয়েট করে দিচ্ছে। দেওয়ানিটাতে একটা পদ করছে ডেপুটি দেওয়ানি পদ তৈরি করছে, একটা কি করছে ডেপুটি নবাব। এখানে একটা নতুন পদ ক্রিয়েট করছে, সেটা হচ্ছে ডেপুটি বলে, ডেপুটি নবাব, মানে একটা দেওয়ানি তো যেমন ছিল সেরকম আছেই, ডেপুটি নবাব। তাহলে এই ডেপুটি নবাব যেটা, ঠিক আছে, এই ডেপুটি নবাবের যে ব্যক্তিগুলো থাকছে ভালো করে বুঝো। এই যে নবাব তো আছে, নবাব আছে, আর একটা সাথে সাথে ডেপুটি নবাব করে দিচ্ছে দেওয়ানিতে, নবাবের সাথে সাথে ডেপুটি নবাব করে দিচ্ছে। তাহলে ডেপুটি নবাবটা এটা করছে কে, বাই ব্রিটিশ, বাই, ঠিক আছে। তাহলে ব্রিটিশ দ্বারা করে দিল নিয়োগ ডেপুটি নবাব, তাহলে ডেপুটি নবাবটা করে দিল, ব্রিটিশদের হাতে নিয়োগ করে দিল, তাহলে ব্রিটিশদের কথা অনুযায়ী চলবে। তাহলে নবাবের আন্ডারে কি আছে, রেভিনিউ ডিপার্টমেন্ট আছে, তাহলে এর মতো করে টাকাটা কালেক্ট করবে। এবারে ডেপুটি নবাবে বিভিন্ন রকম সেকশনে রেখে দিল, সেকশনের লোক রাখলো, সেখান থেকে টাকা কালেক্ট করছে। আলটিমেটলি এই টাকা কালেকশনের ক্ষেত্রে, রেভিনিউর ক্ষেত্রে একটা মানে ট্যাক্সের ব্যাপারে বা টাকা কালেকশনের ব্যাপারে আলটিমেটলি যেতে যেতে কিন্তু একটা ভালো সাধারণ মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে, বা যেটা ধরা পড়ছে কোথায়, যেটা ধরা পড়ছে কিছুদিন পরে বুঝতে পারবে মানুষ, মানে সরকার বুঝতে পারে, ব্রিটিশ সরকারও বুঝতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারে। ওরা দেখবে 1765 সালের পরেই দেখতে পাবে যে এখানে একটা কি একটা মানে
বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন বলবে না এর জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। কারণ এই দেওয়ানির সময় একটা একটা জিনিস খুব ভালো বলা হয় যে কি, যে ক্ষমতাহীন দায়িত্ব এবং দায়িত্বহীন ক্ষমতা বলে ভাগ হয়ে যাচ্ছে। এই যে নবাব, ভাবছিলাম বলবো না কিন্তু একটু বলেই দিই, নবাব আর ডেপুটি নবাব, ঠিক আছে, কারণ এটার কাজ আছে, না বললে বুঝতে অসুবিধা হতে পারে। নবাব এবং ডেপুটি নবাব, ঠিক, এই ডেপুটি নবাবটাকে বাই ব্রিটিশ দ্বারা এটা নিয়োগ করছে। আর এটা কি করছে, এটা কি করছে হায়ারার্কি, বংশ পরম্পরায়, যেটাকে বলা হয় বংশ পরম্পরায়, হায়ারার্কি বা বংশ পরম্পরায়। তাহলে নবাব যে পদটা ছিল সে নবাব পদটা রেখে দিল, আর এই দেওয়ানিটাকে দুটো ভাগে ভাগ করে দিল, দেওয়ানিকে দুটো ভাগে ভাগ করে দিল, একটা করলে নবাব, একটা করলে ডেপুটি নবাব। নবাব তো ছিল আগে থেকে, তাহলে নবাব হচ্ছে বংশ পরম্পরা, আমি নবাব আছি, আমার ছেলে নবাব হবে, তারপরে তার ছেলে নবাব হবে, এইভাবে চলতে থাকবে। কিন্তু ডেপুটি নবাবটা করে দিল কি, ব্রিটিশদের দ্বারা নিয়োগ করে দিল। এরপরে ডেপুটি নবাবের আন্ডারে একে রেখে দিল নবাবকে, বুঝতে পারলে? তাহলে কি ডেপুটি নবাবের আন্ডারে একে রেখে দিল এবং সমস্ত পাওয়ারফুল জায়গাগুলো এর আন্ডারে দিয়ে দিল, ডেপুটি নবাবের আন্ডারে। তাহলে আলটিমেটলি কি হলো, ডেপুটি নবাবের আন্ডারে নবাব, তাহলে ব্রিটিশদের আন্ডারেই ইনডাইরেক্টলি নবাব হয়ে গেল। তাহলে সমস্ত রেভিনিউ ডিপার্টমেন্টটা দেখাশোনা করতো কে, ব্রিটিশ সরকার হাতে চলে গেল, তার ব্রিটিশ সরকার হাতে পুরোপুরি চলে গেল। এদিকে তো কিছু নেই, এদিকে কিছু নেই, ওদিকে বড় লোক হতে লাগলো একজন একজন। একে কি করলো, একেও তো ক্ষমতা দিয়েছে, ওই জন্য একে বলা হয় যে কি বলবো, মানে ক্ষমতাহীন দায়িত্ব, ক্ষমতাহীন দায়িত্ব, একে বলা হয় ক্ষমতাহীন দায়িত্ব, আর একে বলা হয় দায়িত্বহীন ক্ষমতা। কোনো দায়িত্ব নেই কিন্তু ক্ষমতা চালাবে, বুঝতে পারলে? ক্ষমতাহীন দায়িত্ব এবং দায়িত্বহীন ক্ষমতা, এই যে দুটা কনসেপ্ট, এই দুটাকেই বলা হয় দ্বৈত শাসন। বোঝা গেল? তাহলে দ্বৈত শাসনটা কি, এই যে দেওয়ানি যারা ছিল সেটাকে ব্রিটিশরা নিজেদের মতো করে দুটো পদ তৈরি করলে, একটা হচ্ছে নবাব, একটা হচ্ছে ডেপুটি নবাব। ডেপুটি নবাবের আন্ডারে মানে ওটাকে ব্রিটিশ দ্বারা করলো, রিক্রুটমেন্ট করলো, আর এটা কিন্তু একটা বংশ পরম্পরায় করে দিল এবং এর আন্ডারে একে রেখে দিল। আলটিমেটলি ব্রিটিশের আন্ডারে কি চলে এলো, নবাব চলে এলো। আলটিমেটলি রেভিনিউ পুরো ডিপার্টমেন্টটা এর হাতেই চলে এলো, এই যেটা বললো সেটাই হবে। সেখানে কি হলো, দ্বৈত শাসন হয়ে গেল। এরপরে এই যে দ্বৈত শাসন, তার তো প্রভাব আছে, সেই দ্বৈত শাসনের প্রভাবটা কিন্তু ভালো রকম আমরা দেখতে পাবো। তাহলে চলো, দ্বৈত শাসন আশা করি ক্লিয়ার। দেখবো আমরা যখন করবো তখন নজামুদ্দৌলার একটা বড় কেস আছে। যাই হোক, দ্বৈত শাসন হয়ে গেল। এই দ্বৈত শাসনের ফলে দেখছে যে এখানে ভালো রকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কীরকম সৃষ্টি হয়েছে, যে যত পাচ্ছে খেয়ে দিচ্ছে, যে যত পাচ্ছে খেয়ে দিচ্ছে, মৎস্যান্যায়ের মতো অবস্থা খারাপ হয়ে গেছিল। আমরা যখন হিস্ট্রি পড়বো তখন দেখব ব্রিটিশ সরকার বা কোম্পানির রুল এমন একটা পরিস্থিতি করেছিল, এমন একটা বাংলাদেশের যে বাংলাদেশ মানে এখন যেটা বাংলাদেশ আছে, আমাদের বেঙ্গল, পুরো বেঙ্গল ছিল তখন, এমন হচ্ছে যে এই যে আঙ্গুলগুলো আছে না, প্রত্যেকটা আঙ্গুলকে পাথর করে ছেঁচছে, পাথর করে মাতুল করে ছেঁচে কী করে জানো, আঙ্গুলটাকে থেতলা করে দিচ্ছে। যা সেখানে ব্লিডিং হচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছে। কেন ব্লিডিং করছে, ইচ্ছে করে তারা নষ্ট করেছে আঙুলগুলোকে, যাতে করে আমাদেরকে বুনতে মানে বস্ত্র শিল্পে যাতে না আর নিয়োগ করে, যাতে করে, কারণ বাংলাদেশ বা বেঙ্গলের কি খুব সুন্দর বস্ত্র বুনতো, পাট শিল্পে বিখ্যাত। তাহলে এমনভাবে বলছে শরীরটাকে নষ্ট করে দেবো, আমাদের শরীরটাকে শেষ করে দেবো, যাতে করে কাজ করতেই আর বলে না, এইরকম একটা সিস্টেম মানে শুরু হয়ে গেছিল পরবর্তীকালে। তো যাই হোক, ওটা পরের ঘটনা, কিন্তু সেইরকম সিচুয়েশন এখানে একবার হয়েছিল এই দ্বৈত শাসনের ক্ষেত্রে, যে যাকে পাচ্ছে খাচ্ছে, যত পাচ্ছে ট্যাক্স নিচ্ছে সাধারণ মানুষের কাছে। এরপরে যতই করো, সহ্যের একটা সীমা থাকে, ধীরে ধীরে কিন্তু রিপোর্ট কিন্তু উপর মহলে চলে যায়, রিপোর্টটা কোথায় চলে যায়, উপর মহলে চলে যায়। ওয়ারেন হেস্টিংস ব্রেনি লোক, খুব তার ব্রেন ছিল, ঠিক আছে, মানে খুব মানে বলতে গেলে খুব ব্রেনিয়াক, ঠিক আছে। এবারে ভারতের বিরুদ্ধে কি করেছে না করেছে আলাদা গল্প, পজিটিভও করেছে নেগেটিভও করেছে, কিন্তু সে একজন ভালো রকম কূটনৈতিক ছিল। সে দেখলো যে এটাকে সংশোধন করতে গেলে একটা কি দরকার, একটা হচ্ছে অ্যাক্ট দরকার। তাহলে অ্যাক্ট জিনিসটা কি,
অ্যাক্ট, অ্যাক্ট হচ্ছে একটা ব্রিটিশ শব্দ যার মানে মিনিং হচ্ছে রুল। অ্যাক্ট করা মানে কি? রুল করা, নিয়ম, নিয়ম, ঠিক আছে, নিয়ম। অ্যাক্ট মানে হচ্ছে নিয়ম। তাহলে কি বলছে? বলছে কিছু নিয়ম আনতে হবে। কি নিয়ম আনবো? বুঝে, রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং মানে কি? রেগুলেটিং অ্যাক্ট অর্থাৎ কি? টু রেগুলেট, টু রেগুলেট মানে রেগুলেট করা। রেগুলেট করার জন্য যে অ্যাক্ট, কাকে রেগুলেট করা? ইন্ডিয়া, ঠিক আছে। তো রেগুলেটিং অ্যাক্ট অ্যাকচুয়ালি রেগুলেটিং অ্যাক্টে কি হয়েছিল দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংস্কার করা বলতে পারো, ঠিক আছে। সে সংস্কারমূলকের জন্য এসেছে, মানে কিছু কিছু সংশোধনের প্রয়োজন আছে, যে দেখছে যে এমনভাবে কাজকর্ম চলছে যে এভাবে ব্রিটিশ সরকার বেশি দিন থাকবে না ভারতবর্ষে, তাহলে বলছে তার জন্য কিছু কিছু সংস্কার দরকার আছে, তাহলে তার জন্য রুলের দরকার আছে, অ্যাক্টের দরকার আছে। তখন নিয়ে আসছে রেগুলেটিং অ্যাক্ট। কবে আনছে? 1773 সালে আনছে। কে আনছে? আনছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংসে নিয়ে আসছে কি? রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে, রেগুলেটিং অ্যাক্ট। তাহলে এই রেগুলেটিং অ্যাক্টে কী সব গল্প বলা যায় সেটা বলার আগে আমরা একটু প্রেক্ষাপটটা জানি। তাহলে এই রেগুলেটিং অ্যাক্ট 1773 হলো। তাহলে অ্যাক্ট যদি তুমি বানাও, তুমি রুল তো বানান দিলে, বিশাল বড় বই, যেখানে বইয়ে লিখে আছে যে এই করলে এই হয়, ওই করলে এই হয়, মার্ডার করলে ফাঁসি হয়, এই চুরি করলে জেল হয়, লিখে তো দিয়েছো, তুমি ইমপ্লিমেন্ট করবে কোথায়? কে ইমপ্লিমেন্ট করবে? বলছে কি করতে হবে? বুঝে, রেগুলেটিং অ্যাক্ট শুধু করলে হবে না, একটা কোর্টের দরকার, যে কোর্ট। কোর্ট, তাহলে কি হলো? কোর্ট চলে এলো কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তৈরি করলো, ঠিক আছে। কত, এটা পড়ে কোশ্চেন যে সুপ্রিম কোর্ট কত সালে তৈরি হয়? আলাদা কোশ্চেন। সুপ্রিম কোর্ট কোন অ্যাক্টের দ্বারা তৈরি হয়? আলাদা কোশ্চেন। যদি অ্যাক্ট বলে তাহলে 1773 সালের অ্যাক্ট, যদি সাল বলে তাহলে 1774 সাল। ওকে, তাহলে কোর্ট তো বানায় দিল, তো কোর্টটাতে বসবে কে? বলছে কি করব? চিফ জাস্টিস। চিফ জাস্টিস নিয়ে এলো। চিফ জাস্টিস তো চাই। চিফ জাস্টিস কাকে আনলো? এলিজা ইম্পে। তাহলে এলিজা ইম্পে হলো এই কলকাতা, কোথায় হয়েছিল? কলকাতাতে। প্লেসটা লিখে রাখো, প্লেস ক্যালকাটা। ক্যালকাটাতে হয়েছিল, ঠিক আছে। ক্যালকাটাতে প্রথম সুপ্রিম কোর্ট গঠন হয় 1774 সালে। 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা এলিজা ইম্পে ছিল প্রথম চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। আশা করি জায়গাটা সবাই বোঝা গেছে, আশা করি লিখে নিয়েছো। তাহলে এরপরে দেখবো রেগুলেটিং অ্যাক্টে আর কি কি গল্প ছিল। আচ্ছা, রেগুলেটিং অ্যাক্ট কেন আনা হলো ওইটা আগে বুঝেছো। কেন আনা হলো? এটাকে আনার কারণ ছিল ওই আগে দিকের যে ঘটনাগুলো, নেগেটিভ যে ঘটনা। চলো তারপর তাহলে 1773 রেগুলেটিং অ্যাক্টে আর কি কি আছে? 1773 রেগুলেটিং অ্যাক্ট হেডিং দেবে ফার্স্ট অফ অল, এই গভর্নর অফ বেঙ্গল আমরা কি দেখেছিলাম? যে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল হয়েছিল ক্লাইভ। এইখানে দেখবো এই হেস্টিংসে এত বড় একটা পরিবর্তন আনার জন্য সেখানে একটা নতুন পদ তৈরি হচ্ছে, গভর্নর, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদ তৈরি হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে আসছে? সেটা হচ্ছে তোমার ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক। তাহলে দেখো, তাহলে এখানে কি হচ্ছে যে এই ইয়েটা, এই রেগুলেটিং অ্যাক্টটা কে এনেছিল? দুটো নামটা মনে রাখবে। সেই দুটো নাম কে কে? একটা ব্যক্তির নাম ছিল ফ্রেডেরিক নর্থ, দুটো ব্যক্তির দ্বারা এসেছিল, ফ্রেডেরিক নর্থ, NORTH, আর হচ্ছে লর্ড নর্থ, লর্ড নর্থ। এই দুটো ব্যক্তি কি করেছিল? রেগুলেটিং অ্যাক্ট 1773 সালটা নিয়ে আসার। যদি ডেট বলে যে কবে এনেছিল এরা দুজনে, তাহলে 18ই মে 1773, 18 মে
1773। যাই হোক, রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে বা 1773 রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়ে গেল ধারণা, এবং তোমার কি জানো সিলেবাসটা সম্পর্ক ধারণা হয়ে গেল। ওকে, তাহলে আজকে দেখো, তাহলে মাথায় রাখবে যে সিলেবাসটা কত হলো। সিলেবাসটা হলো, আর তোমার পার্টগুলো হলো, সাব পার্ট কী কী সেগুলো হলো, আর কি হলো, আর যেটা হলো যে রেগুলেটিং অ্যাক্ট 1773 সাল। তাহলে নেক্সট ক্লাসে আমরা ভালো করে দেখবো যে এই রেগুলেটিং অ্যাক্টগুলো, অর্থাৎ কি রেগুলেটিং অ্যাক্টের মধ্যে যেগুলো পেয়েছিলাম, তারপরে ডাইরেক্ট আমরা এরপর আর বেশি টাইম লাগবে না, কারণ কি, কারণ আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড লেখার আগে অনেক কিছু কথা বললাম, তো সেই জন্য একটু বেশি টাইম লেগে গেল। তাহলে রেগুলেটিং অ্যাক্টের থ্রুতে আমরা চার্টার অ্যাক্টে যাবো, চার্টার অ্যাক্ট করতে করতে আমরা ওই যে সিলেবাসটা করি সেটা কিন্তু কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, নেক্সট ক্লাসে এরপরে অবশ্যই পার্ট 2 হবে। চলো, বাই।